হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে WBCS মক সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার 11 নম্বর পর্ব, অর্থাৎ 10টা আমার পর্ব হয়ে গেছে। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে WBCS 2026, সেখানে পেয়ে যাবে। আজকের বিষয় হচ্ছে ইকোনমি। তো প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমি এক একটা করে বিষয় আনি এবং আমার উদ্দেশ্য থাকে যে সমস্ত প্রশ্নগুলো বারবার আসে WBCS পরীক্ষায় সেইগুলোই আনা এবং বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলোও ব্যাখ্যা করে যাওয়া। তো তোমরা এখান থেকে কমন পাবে নিশ্চিত। আজকেও আমি 25টা ইকোনমির কোশ্চেন এনেছি। তোমরা যারা আর কি বিষয়টা জানো তারা আমাকে জানাবে আমার উত্তর বলার আগে তোমরা কটা উত্তর পারছো, ঠিক আছে, সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোনো দেশের জিডিপি গণনার সময় যখন পূর্ববর্তী কোনো নির্দিষ্ট বছরের মূল্যের উপর ভিত্তি করে হিসেব করা হয় তখন তাকে কি বলে? দেখো, এর আগে আমি প্রথম জিনিস বলে দিই, জিডিপি। অনেকে জিডিপি মানে হয়তো অনেকেরই গুলাতে পারে। জিডিপি মানে তোমার তিনটে জিনিস তোমরা উত্তর দিতে থাকো, যারা পারবে তারা উত্তরটা দিতে থাকো। জিডিপি তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হবে 1 ইয়ার, একটা হবে ফাইনাল প্রোডাক্ট, যেটাকে তুমি গুডস অ্যান্ড সার্ভিস বলতে পারো, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখান থেকে দেখো, ফাইনাল প্রোডাক্ট মানে কি? দেখো, আমাদের একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, ধরো এই হচ্ছে ভারতবর্ষ হচ্ছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। সেখানে সারা বছরে, এই পুরো এক বছরে যত মানে প্রোডাক্ট তৈরি হচ্ছে, গুডস অ্যান্ড সার্ভিস, এগুলোকে একসাথে মিলে প্রোডাক্ট বলা হয়। এদের যা মানি ভ্যালু হয়, মানে যা টাকা এখান থেকে আসে, সেইটাকেই আমরা কি বলবো? সেইটাকেই আমরা জিডিপি বলবো। তার মানেটা কি? পুরো এই ভারতবর্ষের মধ্যে উৎপাদিত মানে ফাইনাল প্রোডাক্টের মানি ভ্যালুটাকেই আমরা জিডিপি বলবো এক বছরের, ঠিক আছে। এটা ভারতের জিডিপি। এবার কথা হচ্ছে, ভারতের মধ্যে শুধুমাত্র তো হিরো কোম্পানি বাইক বানায় না। হিরো হচ্ছে ভারতের কোম্পানি, হন্ডা কোম্পানিও বাইক বানাচ্ছে। তাহলে হন্ডার ইনকামটা এর মধ্যে কি চলে আসবে? হ্যাঁ, চলে আসবে জিডিপির মধ্যে। মানে বিদেশি কোম্পানি হোক, অসুবিধা নেই, সে যদি ভারতবর্ষে তার প্রোডাকশান করে সেটাও কিন্তু আমরা জিডিপির মধ্যে কাউন্ট করে নিই, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে জিডিপি মনে রাখতে গেলে এই তিনটে জিনিস মাথায় রাখতে হয়। এইবার এই জিডিপি যখন আমরা কাউন্ট করি তখন দুটো জিনিস খেয়াল রাখতে হয়। একটা হয় নমিনাল জিডিপি, আর একটা হয় রিয়েল জিডিপি। এই নমিনাল জিডিপি যেটা হয় সেটা কি? সেটা হচ্ছে কারেন্ট ইয়ারের যে জিডিপি, ঠিক আছে, যেটা হচ্ছে এই বছরের যে জিডিপি, কারেন্ট ইয়ার। এখানে লিখে রাখো কারেন্ট ইয়ার, ঠিক আছে। আর আর রিয়েল জিডিপি কি? রিয়েল জিডিপি মানে সবসময় আমার একটা বেস ইয়ার ধরতে হবে। এইটা হচ্ছে রিয়েল জিডিপি। তা এখানে বলছে, দেখো, বলছে পূর্ববর্তী কোনো নির্দিষ্ট বছরের মূল্যের উপর ভিত্তি করে, মানে এইটাকে ইংরাজি যদি তুমি করো তাহলে সেটা হয় বেস ইয়ার। তাহলে বেস ইয়ারের উপরে ভিত্তি করে যেটা হবে সেটা কি? সেটা হচ্ছে রিয়েল জিডিপি। এবার কেন এটা নমিনাল, কেন রিয়েল, সেটা বলাই যায়, কিন্তু তাতে ভিডিওটা বড় হয়ে যাবে। জাস্ট আমি যতটা বলার ততটা বলেই আমি যাচ্ছি। আমি চাইছিলাম যে একটা মানে ইকোনমির পুরো ক্লাস করাতে, কিন্তু সত্যি বলতে ভিউ হয় না। মানে ভিউ হয় না বলতে কেউ দেখে না, মানে ক্লাসটা হয়তো 5-10 জন দেখছে, তাই জন্যই আমি বানাই না, নাহলে এগুলো খুব সুন্দরভাবে বোঝানো যায়। নেক্সট কি? নেক্সট বলছে ভারতের যে রিজার্ভ ব্যাঙ্ক আছে, আরবিআই, বলছে কোন ব্যবস্থার উপর ভিত্তি করে নতুন কাগজের নোট বা কারেন্সি মুদ্রা জারি করে। এটাকে কি বলে? এটা পুরো মুখস্থ রাখার জিনিস। সেটা হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেম। এই মিনিমাম রিজার্ভ সিস্টেমের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের কী হচ্ছে? নোট ইস্যু করতে হয়, ঠিক আছে। তাহলে নোট ইস্যু কে করছে? আরবিআই করছে। কিন্তু আরবিআই কী করে? আরবিআই নিজের কাছে 200 কোটি টাকা রেখে দেয়, ঠিক আছে। 200 কোটি টাকা রেখে দেয়, তার মধ্যে 115 কোটি টাকার গোল্ড, আর বাকি কত? বাকি হচ্ছে যে টাকাটা, সেটা হচ্ছে বিদেশি সিকিউরিটি বা এই সমস্ত, সেগুলো হচ্ছে রেখে দেয়। তো এই যে মিনিমাম রিজার্ভ সিস্টেম, এটা কিন্তু আরবিআই মেনটেন করে। এটা পুরো মুখস্থ রেখে দেবে, ডিরেক্ট কোশ্চেন চলে আসে। নেক্সট কি বলছে? বলছে আরবিআইয়ের প্রথম গভর্নর, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন এলে আর কি ইকোনমির সাথে এগুলো খুব একটা যুক্ত নয়, এগুলো হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক জিকের সাথে যুক্ত, কিন্তু ইকোনমির বেসিস থেকে WBCS এরকম প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে দেখো, আরবিআইয়ের প্রথম হচ্ছে, এখানে বলেছে কিন্তু ভারতীয় গভর্নর, এটা মিস করলে হবে না। যদি প্রথম গভর্নর বলে আরবিআই, সেটা কি হবে? ও স্মিথ, তাই না? আর যদি প্রথম ভারতীয় গভর্নর বলে তখন কি? তখন হবে সিডি দেশমুখ, ঠিক আছে। এখান থেকে দেখো, আরবিআই কত সালে তৈরি হয়েছিল? 1 এপ্রিল তৈরি হয়েছিল। সালটা তোমরা আমাকে বলবে, কেননা বহুবার বলেছি। তোমরা প্রথমে অ্যাক্ট বলবে কত সালে, তারপর কত সালে এস্টাবলিশড হয়েছে এটা বলবে, ঠিক আছে। আর কি বলবে? আর বলবে হচ্ছে বর্তমানে আরবিআইয়ের কে প্রধান আছে বা কে গভর্নর আছে, এইটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি এটা আর বলছি না, কারণ আগের ভিডিওতে এই জিনিসটা আমি বলে দিয়েছি। এবার চলে এসো স্ট্যাগফ্লেশন। বলছে স্ট্যাগফ্লেশন পরিস্থিতির প্রধান বৈশিষ্ট্য নিচের কোনটি? তোমরা ইনফ্লেশন শুনেছো, তাই না? আমি একটু ইনফ্লেশনটা বলে দিই। ইনফ্লেশন তোমরা শুনেছো। ইনফ্লেশন 3ভাবে হয়, 3টে কারণের জন্য হয়। এক হচ্ছে মার্কেটে যখন লিকুইডিটি বেড়ে যায়, মানে কি? মানে হচ্ছে টাকার পরিমাণ মার্কেটে যখন বেড়ে যায়, যেটাকে ধরো
কোনো দেশ হঠাৎ করে টাকা বিশাল পরিমাণে ছাপাতে শুরু করেছে, যেটাকে হেলিকপ্টার মানি বলা হয়, ঠিক আছে, প্রচুর টাকা ছাপাতে শুরু করেছে, মানুষের কাছে প্রচুর টাকা চলেছে, তাতে কী লাভ হবে? কথার কথা, আমি ধরো আমাদের দেশ কী করলো, হঠাৎ করে নরেন্দ্র মোদীর ইচ্ছা হলো যে ঠিক আছে মানুষ টাকা বলছে, ইনকাম নেই, প্রচুর টাকা ছাপিয়ে দিল। এবার আমি তারপর এখানে পড়াবোই না, তাই না? আমি টিউশন করাই বন্ধ করে দেবো। কেন না? বলবো আমার কাছে টাকা আছে, ঠিক আছে। এইবারে আমি তারপর দোকানে কিছু কিনতে যাবো, দেখবো দোকানদারও কিছু করছে না। কেন? দোকানদার বলছে আমার কাছে টাকা আছে। তারপরে আমাদের আবার সন্ধেবেলায় মানে আমরা হিসাব করব যে বাবা খেতেই তো পেলাম না, তখন দোকানদার আবার দোকান খুলবে, আমি আবার টিউশন পড়াবো। কিন্তু যেটা মুশকিল হবে সেটা হচ্ছে এই যে জিনিসটা 1 টাকায় পাওয়া যেত সেটা এখন 10 টাকা দাম করে দেবে দোকানদার, তার কারণ এখন তো টাকা প্রচুর পাওয়া যায়। এটাকে বলা হয় মার্কেটে লিকুইডিটি বেড়ে গেছে টাকা, ঠিক আছে। একটা হচ্ছে ডিমান্ড পুল, ঠিক আছে, ডিমান্ড পুল মানে কি? ডিমান্ড পুল মানে হচ্ছে ডিমান্ড বেড়ে গেছে, তাই জন্য সেই জিনিসটার দাম বেড়ে গেছে। যেমন ধরো এই মুহূর্তে ডিমান্ড কিসের বেশি আছে? ধরো অ্যাপেলের ফোনের ডিমান্ড প্রচুর বেশি, তাই জন্য দেখবো দামও বেশি। এটাকে ডিমান্ড বলা হয়, ডিমান্ড পুল। অ্যাপেলেরটাও ঠিকঠাক উদাহরণ হয় না, ওটাকে গিফট অ্যান্ড গুডস বলা হয়। যাই ওটা বাদ দিয়ে দাও, কী এক্সাম্পল দিই, ধরো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ওদিন দেখবে গোলাপের দাম বেড়ে গেছে, তার কারণ কি? ওই দিন ডিমান্ড হাই আছে। এটাকে ডিমান্ড পুল ইনফ্লেশন বলা হয়, ঠিক আছে। এটা ক্ষণিকের জন্য হয়, আবার এটা কমেও যায়। আর একটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কি? সেটা হচ্ছে কস্ট পুশ মানে কি? মানে ধরো খুব যদি নর্মাল এক্সাম্পল দিই, ধরো হচ্ছে ফুচকার দাম বেড়ে গেছে, কেন না? আলুর দাম বেড়ে গেছে বলে। এইটা হচ্ছে প্রবলেম। তো যাই হোক, ইনফ্লেশন এই 3টে কারণে হয়, একটা লিকুইডিটি বেড়ে যাওয়া, একটা ডিমান্ড পুল, একটা হচ্ছে কস্ট পুশ। কিন্তু এর সাথে ধরো দেশে ইনফ্লেশন বেড়ে গেছে মানে অবশ্যই দেশের খারাপ অবস্থা হয়ে যায়, তার সাথে ধরো বেকারত্বও বেড়ে গেছে। এই জিনিসটাকে একসাথে বলে স্ট্যাগফ্লেশন, মানে স্ট্যাগ হয়ে গেছে ব্যাপারটা। ইনফ্লেশনও বেড়ে গেছে আর তার সাথে আনএমপ্লয়মেন্ট বা হচ্ছে বেকারত্বও বেড়ে গেছে। তাহলে যখনই স্ট্যাগফ্লেশন দেখবে তখন আমরা কী হবে? তখন দেখো এই অর্থনৈতিক মন্দা, যেটা ইনফ্লেশন, আর তার সাথে বেকারত্ব বেড়ে যাওয়া, এইটা হচ্ছে তোমার অপশান। বোঝা গেল? নেক্সট 5 নম্বর বলছে কেন্দ্রীয় বাজেট পেশের সময় প্রাথমিক ঘাটতি বা প্রাইমারি ডিফিসিট বলতে কী বোঝায়? ঠিক আছে, প্রাইমারি ডিফিসিট জানার আগে তোমাদের আগে মানে ফিসক্যাল ডিফিসিট কী সেটা জানতে হবে। একটা হচ্ছে পাবলিক ফিন্যান্স। এই যে পাবলিক ফিন্যান্স কী করা হয়? পাবলিক ফিন্যান্সের মধ্যে একটা আছে আয়, যেটাকে তোমরা রিসিপ্ট বলতে পারো, আর একটাকে এক্সপেন্ডিচার বলতে পারো, ঠিক আছে। রিসিট আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার, মানে একটা আয়, একটা হচ্ছে তোমার মানে ব্যয়। এই আয় দুভাবে হয়, একটা হচ্ছে তোমার রিভিনিউ, আর একটা কি? আর একটা হচ্ছে ক্যাপিটাল। মানে রিভিনিউ মানে রিসিট আর ক্যাপিটাল রিসিট, এখানেও তাই, একটা হচ্ছে রিভিনিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে। এবার এই যে তোমার যে এই ফিসক্যাল ডিফিসিট যেটা, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে ফিসক্যাল ডিফিসিট মানে হচ্ছে টোটাল যে খরচা, টোটাল যে এক্সপেন্ডিচার, সেই টোটাল এক্সপেন্ডিচার থেকে যদি আমি এই রিভিনিউ রিসিটটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, রিভিনিউ রিসিটটা বাদ দিয়ে দিই, তাহলে হয় ওটা ফিসক্যাল ডিফিসিট, ঠিক আছে। এর সাথে যদি আমি আর একটা জিনিস বাদ দিয়ে দিই, আরও একটা জিনিস বাদ দিয়ে দিই, যেটা কি? যেটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্টটা যদি বাদ দিয়ে দিই, তখন এই ফিসক্যাল ডিফিসিটটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাবে আমাদের প্রাইমারি ডিফিসিট। মানে কি? মানে প্রাইমারি ডিফিসিট আমি বলতে পারি যে ফিসক্যাল ডিফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে এখানে কোনটা আসছে? অপশান এতে দেখো যেটা আসছে, কি বলছে? ফিসক্যাল ডিফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, ঠিক আছে। তো এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আমি পুরোটা আগের ভিডিওতে বুঝিয়েছি। আগের যে ইকোনমির ভিডিও ছিল, মানে 6 নম্বর ভিডিও যেটা, সেখানে আমি পুরো জিনিসটা বুঝিয়েছি। আজকে আর অতটা ডিটেলে বোঝাচ্ছি না, আমি জাস্ট এই জিনিসটা প্রাইমারি ডিফিসিটটা বোঝানোর জন্য ফিসক্যাল ডিফিসিটটা আমি আরেকটু হালকা করে বলে দিলাম, ঠিক আছে। কিন্তু কোশ্চেন এখান থেকে খুব আসে। নেক্সট হচ্ছে পরিকল্পনা কমিশন থেকে, ঠিক আছে। কি বলছে? ভারত সরকার কত সালে প্রথম পরিকল্পনা কমিশন গঠন করেছিল, যা 2015 সালে নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে 1950 সালে, ঠিক আছে। পরিকল্পনা কমিশন প্রথম গঠন হয়, প্ল্যানিং কমিশন 1950 সালে। আরও যদি স্পেসিফিক বলা হয় সেটা কত? সেটা হচ্ছে 15ই মার্চ। 12ই মার্চে কী হয়েছিল? ডান্ডি অভিযান শুরু হয়েছিল, তাই না? খুব কাছাকাছি।
তো যাই হোক 1950 সালে এটা শুরু হয়েছিল। এদের কাজ কী ছিল? এদের কাজ ছিল হচ্ছে 5 ইয়ার প্ল্যান যেটা ছিল, সেই 5 ইয়ার প্ল্যানটা হচ্ছে কন্ডাক্ট করা হচ্ছে এদের কাজ ছিল, এবং এটা নন কনস্টিটিউশনাল ছিল। ঠিক আছে, নন কনস্টিটিউশনাল ছিল, তাই না? নন কনস্টিটিউশনাল বডি প্রত্যেক বছর বছর কী হতো, এরা 5 ইয়ার প্ল্যান এরা শুরু করতো। এইবার দেখো নেক্সট কী হচ্ছে, এখানে দেখো 2015 সাল আছে, এখানে নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্মটাই পরীক্ষায় আসে। ঠিক আছে, কি নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, নীতি আয়োগ, এটা মাথায় রাখতে হবে। নীতি আয়োগ, আগের বারে পরীক্ষা এসেছিল, এই নীতি বানানটাই ভুল লিখেছিল, এরকমভাবে লিখেছিল, বলেছিল এই যে নীতি আয়োগের ফুল ফর্ম কি, সেখানে নীতি বানানটা এই লিখেছিল। তুমি দেখবে আগের বার WBCS এর কোশ্চেনটা দেখবে প্রিলিতে। ঠিক আছে, ফুল ফর্মই জানতে চেয়েছে, অথচ ফুল ফর্মের এই বানানটাই ভুল লিখেছিল। যাই হোক, তো নীতি আয়োগ শুরু হয়েছিল কত সালে? মোদী সরকার এসছে কবে? 2014 সালে। 2015 সালের 1 জানুয়ারি থেকেই হচ্ছে এই নীতি আয়োগ কিন্তু শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, আমি পরে একটা কোশ্চেনে তোমাদের মানে বলবো যে যতবারই আর কি আমাদের দেশে এই জনতা দল বলো বিজেপি দল এসছে, ততবারই কিন্তু এই 5 ইয়ার প্ল্যানটা কিন্তু বন্ধ হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে তার প্রশ্নের উত্তর আর কি। কী বলছে? ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং প্ল্যান কার্যকর হয়? ঠিক আছে, রোলিং প্ল্যান কার্যকর হয়েছিল কত সালে? হয়েছিল এটা 6th প্ল্যানে। ঠিক আছে, 6th প্ল্যানে হচ্ছে রোলিং প্ল্যান হচ্ছে কার্যকর হয়েছিল। আমাদের দেশে 1977 সালে কী হয়েছিল? জনতা সরকার এসেছিল। ঠিক আছে, 1977 সালে, আবার 1980 সাল থেকে আবার কংগ্রেস মানে এসে যায় ক্ষমতায়। ঠিক আছে, তো যাই হোক, এই সময় কী হয়েছিল? এই সময় 5 ইয়ার প্ল্যানটা বন্ধ করা হয়েছিল, সেই সময় রোলিং প্ল্যান শুরু হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক 1977 সালে এই সময় অনেক কিছু হয়েছিল। এই সময় ভারতরত্ন দেওয়া বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, এই যে মানে আমাদের যে স্বীকৃতিগুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু দেওয়া বন্ধ হয়ে গেছিলো এই সময়। এবং তোমরা যদি খেয়াল করে দেখো 1969-এ আমাদের যে মাদার টেরিজা, উনি নোবেল পুরস্কার পেয়ে গেছিলেন। তার পরের বছরে উনি পেয়েছিলেন হচ্ছে ভারতরত্ন। ভাবো, আগে মানুষ সাধারণত ভারতরত্ন পায়, তারপরে গিয়ে নোবেল পায়, কিন্তু এখানে উল্টোটা হয়েছিল। কেন? ওই টাইম পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের দেশে ভারতরত্ন দেওয়াই বন্ধ হয়ে গেছিলো। নেক্সট বলছে ভারতের লিড ব্যাংক স্কিম কোন কমিটির সুপারিশের ভিত্তিতে 1969 সালে চালু করা হয়? এটার উত্তর কী হবে? এটা হচ্ছে গ্যাটগিল কমিটি। ঠিক আছে, এবং তোমরা সবাই জানো যে 1969 সাল ইন্দিরা গান্ধী কী করেছিল? 14টা ব্যাংককে জাতীয়করণ করেছিল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ন্যাশনালাইজ হয়েছিল 14টা ব্যাংক। নেক্সট, দেশের দারিদ্র্যসীমা নির্ধারণের জন্য বিখ্যাত তেন্ডুলকার কমিটি কত সালে তার চূড়ান্ত রিপোর্ট জমা দেয়? এই টাইপের কোশ্চেনগুলো সত্যি কথা বলতে এই চূড়ান্ত রিপোর্ট জমা দেয় কবে, এগুলো খুব গণ্ডগোলের। তার কারণ আমি বলে দিই, এই কোশ্চেনটা মানে যদি দেওয়া হয় না, আচ্ছা বাঘা মানুষও কিন্তু ভুল করবে। তার কারণ হচ্ছে এই যে রিপোর্টটা, সেটা তৈরি হয়েছিল 2005 সালে, সাবমিট হয়েছিল 2009 সালে। সুতরাং এখানে প্রশ্ন অনুযায়ী 2009 সাল হবে, কিন্তু আমি বলে দিচ্ছি মানে তুমি ইকোনমির আচ্ছা মানুষকে তুমি জিজ্ঞাসা করবে 2005ই মেরে দেবে। তার কারণ তেন্ডুলকর কমিটি বিখ্যাত, কবে গঠন হয়েছে এইটাই প্রশ্ন আসে, 2005, কবে সাবমিট হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব গণ্ডগোলের। যাই হোক, তো এই যে মানে আমাদের যে দারিদ্র্য সীমা, ঠিক আছে, পোভার্টি, এটা একটা চ্যাপ্টারই আছে তোমরা জানো। এবং আমাদের বলা হয় যে এই যে মানে যোজনা আয়োগ যেটা ছিল, তারা বলেছিল তাদের এতে বলেছিল যে এই যে মানে দরিদ্র সীমা যেটা বলা হয় যে তারা কারা, মানে দরিদ্র পোভার্টির মধ্যে কারা পড়ে, বলা হয়েছিল যদি গ্রামের মানুষ দিন গেলে 2300 ক্যালোরি খেতে পারে, খাবার সংগ্রহ করতে পারে মোটামুটি, তাহলে তাকে আর আমরা দরিদ্র ধরবো না। এবং শহরের মানুষ 2100। ঠিক আছে, এই 2300 এবং 2100 এই ক্যালোরিকে বলা হয়েছিল। এটা হচ্ছে ভিলেজের জন্য, কেন ভিলেজের মানুষের একটু বেশি খেতে হয়, আর এটা হচ্ছে আমাদের শহরের মানুষের জন্য। ঠিক আছে, তো এটা আমাদের ভিলেজের মানুষের জন্য, এটা আমাদের শহরের মানুষের জন্য, এইটা করা হয়েছিল। এবার এই যে তেন্ডুলকার কমিটি কী বলেছিল? যে গ্রামের মানুষের আয় যদি দিন গেলে 27 টাকা হয়, আর শহরের মানুষের দিন গেলে আয় যদি 33 টাকা হয়, তাহলে তারাও ঠিক আছে। এটা তেন্ডুলকার কমিটির রিপোর্ট ছিল। আর একটা কমিটি ছিল রঙ্গরাজন, এখানে আর ওইসব মনে রাখতে হবে না কী বলেছিল। রঙ্গরাজন কমিটি হচ্ছে এই আমাদের মানে পোভার্টির সাথে যুক্ত, এইগুলো মনে রাখতে হবে। আর ওয়ার্ল্ড ব্যাঙ্কও হচ্ছে একটা হিসাব দিয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে $1.9। ঠিক আছে, এটা যদি খরচ করে একজন, তাহলে সে দরিদ্র নয়। ঠিক আছে, এরকম বিভিন্ন কমিটির বিভিন্ন রিপোর্ট আছে, শুধু তোমরা মনে রাখবে যে কারা কারা যুক্ত। একটা হচ্ছে তেন্ডুলকার কমিটি, রঙ্গরাজন কমিটি। ঠিক আছে, আর এই দুটো মানে তোমার মানে ক্যালোরি, সেটাও মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এগুলো আসে। বলছে ভারতের মুদ্রা বাজারে, যেটাকে মানি মার্কেট বলা হয়, এটা কে মোটামুটি
মানে কন্ট্রোল করে। দেখো মানি মার্কেট সবসময় কন্ট্রোল করবে কি আরবিআই, আর ফিনান্সিয়াল মার্কেট কন্ট্রোল করবে কে মিনিস্ট্রি অফ ফিনান্স। ঠিক আছে, এখানে সেবি দেখতে পাচ্ছ, সেবি তৈরি হয়েছিল কত সালে? সেবি তৈরি হয়েছিল আমাদের 1988 সালে সেবি তৈরি হয়েছিল, কিন্তু সেবি ওই 1988 সালে অতটা কার্যকর হয়নি। কার্যকর হয়েছিল কবে থেকে? কার্যকর হয়েছিল 1992 সাল। 1992 সাল থেকে সেবি হচ্ছে কার্যকর হয়েছিল, তার কারণও আছে, সেটা আমি পরে আসছি। আর কি এসবিআই আছে, এসবিআই হচ্ছে 1955 সালে হচ্ছে এসবিআই প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, নেক্সট 11 নাম্বার বলছে ইনসাইডার ট্রেডিং। শব্দটি কোন অর্থনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত? ইনসাইডার ট্রেডিং। তোমাদের একটা আমি সিনেমা সবসময় দেখতে বলি, সেটা হচ্ছে স্ক্যাম 1992। ঠিক আছে, স্ক্যাম 1992। ঠিক আছে, এটা গুজরাটি অ্যাক্টর আছে প্রতীক বলে, এটা ওয়েব সিরিজ। ঠিক আছে, ওয়েব সিরিজটা একবার দেখবে, এটা দারুণ ওয়েব সিরিজ। এখানে এই জিনিসটা খুব ভালো করে, পুরো এই জিনিসটা বলে নয়, ঠিক আছে, আমাদের এই যে ইনসাইডার ট্রেডিং ব্যাপারটা কী বলতো, এই যে শেয়ার মার্কেটে আমরা টাকা লাগাই, তো ধরো শেয়ার মার্কেটে ধরো আমি আজকেই এটা ধরো ট্রেডিং করেছি, আমি আজকেই ধরো টাকাটা লাগিয়েছি। এবার আমার কাছে ধরো, এবার আমরা তো ছোটোখাটো মানুষ, আমরা আর কত কী লাগাই। ধরো এবারে মানে বিশাল বড় বড় জায়েন্ট যারা, যেমন আমার নাম রাকেশ, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা যিনি ছিলেন আর কি, মারা গেছেন, ওটাও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। যাই হোক, ওনারা তো মানে ওনারা সব এক একজন বিগ বুল আর কি। ঠিক আছে, মানে বড় বড় মার্কেটের সব বিশাল বড় বড় হত্যাকর্তা বিধাতা ওনারাই। তো এই রাকেশ ঝুনঝুনওয়ালা ধরো কথার কথা যে জেনে গেল যে এই কোম্পানিটা একটা বিশাল বড় ডিল করতে যাচ্ছে, ওই কোম্পানির শেয়ার বিশাল উঁচুতে যাবে, তখন রাকেশ ঝুনঝুনওয়ালা কী করবে? 100 কোটি টাকা মেরে রেখে দেবে ওই কোম্পানিতে, এবং সেটা থেকে ও তুলে নেবে হয়তো দেখবে 1000 কোটি টাকা। এই খবরটা কে জানে? যে কোম্পানির খবর কোম্পানির ভিতরেই জানে, তাই না? কোম্পানির খবরটা কোম্পানির ভিতরের লোকই জানে। ধরো বড় বড় যারা সিইও এমডি এরা জানে। এবার ওদের মধ্যে ধরো কেউ এই খবরটা লিক করে দিল রাকেশ ঝুনঝুনওয়ালাকে, যে স্যার এই কোম্পানি এইরকম হবে, কিংবা ধরো কোম্পানি হতে বন্ধ হতে চলেছে, ধরো বিশাল বড় একটা ঘাবলা হয়ে গেছে বা কিছু একটা গণ্ডগোল হয়েছে, কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, এটা ধরো রাকেশ ঝুনঝুনওয়ালার কাছে আগে খবর চলে গেল। রাকেশ ঝুনঝুনওয়ালা কী করবে? যত টাকা ওই কোম্পানিতে মেরে রেখেছিল সব টাকাটা তুলে নেবে, জানে এই কোম্পানি কিছুদিন বাদেই বন্ধ হয়ে যাবে, টাকাটা নষ্ট হয়ে যাবে। তো এইগুলোকে বলে ইনসাইডার ট্রেডিং। ঠিক আছে, ইনসাইড ট্রেডিং এই জিনিসটা ভারতবর্ষে ব্যান। এইটা আগে ভারতবর্ষে এর উপরে কোনো খুব একটা জিনিস বলা ছিল না। হর্ষদ মেহতা বলে একজন ছিল, এইটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে, এইটাকে কাজে লাগিয়ে সে এমন কিছু করেছিল যে 1992 সালে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আর কি ডুবে গেছিলো, একদম ডুবে গেছিলো। ওই জন্যই আমি এক্ষুনি তোমাদের বললাম সেবি গঠন হয়েছিল কত সালে? এত সালে। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কাজ করা শুরু করেছিল কত? এত সাল থেকে অ্যাক্টিভলি কাজ করা শুরু করেছিল। কেন শুরু করেছিল অ্যাক্টিভলি কাজ করা? কেন এত বড় একটা স্ক্যাম হয়ে গেছিলো। এইবারে কী হচ্ছে? এইবারে শেয়ার মার্কেটের উপরে কী হলো? খুব ভালোভাবে তদারকি করা গেল, বোঝা গেল? তো এইটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। তাহলে পুরো ব্যাপারটা কিসের সাথে? আমি গল্পটা বলছি তো পুরো শেয়ার মার্কেটের, বুঝলে? এবার এগুলো দেখো মুখস্থ করলে মুখস্থ করা যায়, একটুখানি স্টোরিটা ব্যাকগ্রাউন্ডে জেনে নিলে তোমার মাথায় ফিক্স হয়ে যায়। ইকোনমি থেকে কোশ্চেন যে খুব কঠিন আসে তা নয়, কিন্তু একটু জিনিসটা বুঝলে কিন্তু পারা যায়। নেক্সট কী বলছে? ভারতে কেন্দ্রীয় সরকারের রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস কোনটা? এটা তোমরা বলবে। এটা আমি আগের ভিডিওয়ে, মানে যদিও ডিরেক্ট কোশ্চেন ছিল না, কিন্তু আগের ভিডিওয়ে আমি বলে দিয়েছিলাম। তোমরা এটার আমার উত্তর পাঠাবে 12 নম্বর প্রশ্নের। ঠিক আছে, নেক্সট কি বলছে? 13 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে জিএসটি কাউন্সিল এর চেয়ারপারসন বা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করে? এটা কী হবে? দেখো, জিএসটি কততম সংবিধান সংশোধন? 101তম সংবিধান সংশোধন। ঠিক আছে, আমি এটা মনে রাখার জন্য সবাইকে এইভাবেই বলি যে মাথায় রাখবে, কোনো পুজোর চাঁদা টাদা আমরা কত দিই? যে 101 টাকা দিই। জিএসটিও একটা টাকার ব্যাপার, তাই জন্য 101তম সংবিধান সংশোধন। দেখবে তুমি এরপরে আর চাইলেও বলতে পারবে না। যাই হোক, এটা জিএসটি হয়ে গেল 101তম সংবিধান সংশোধন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে আর্টিকেলটা এফেক্ট পড়েছে সেটা কত? 279-এর এ আর্টিকেল আনা হয়েছে। এখানে এই জিএসটি পুরো কাউন্সিলের কথাটা বলা আছে। পুরো জিএসটি কাউন্সিলের কথাটা কোথায় বলা আছে? জিএসটি কাউন্সিলের কথাটা হচ্ছে আমাদের 279 নম্বর আর্টিকেলের এতে হচ্ছে তোমার বলা আছে। ঠিক আছে, আচ্ছা, এই জিএসটি কাউন্সিলে কে কে থাকবে? জিএসটি কাউন্সিলে এই যে প্রধান যে হয় সে হচ্ছে আমাদের যে ফিন্যান্স মিনিস্টার, মানে এখন আমাদের নির্মলা তাউ। ঠিক আছে, সবাই মজা করে নির্মলা তাউ বলে, মানে আচ্ছা নির্মলা সীতারামন। ঠিক আছে, উনি থাকে, যিনি হচ্ছে সেন্ট্রালের ফিনান্স মিনিস্টার, মানে ইউনিয়নের। আর কি? আর এর সাথে থাকে সমস্ত রাজ্যের যত ফিনান্স মিনিস্টার আছে,
ধরো পশ্চিমবঙ্গের যত ফিনান্স মিনিস্টার, বাট পশ্চিমবঙ্গের যে ফিনান্স মিনিস্টার, বিহারের যে সমস্ত, এই টোটালটা মিলে হয় জিএসটি কাউন্সিল। বোঝা গেল? তো যাই হোক, তাহলে আমাদের জিএসটি কাউন্সিলের প্রধান কী হচ্ছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কি বলছে? বলছে আন্তর্জাতিক বাণিজ্যর ভারসাম্য রক্ষায় ব্যবহৃত ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে বিওপি বলে, এখানে কারেন্ট অ্যাকাউন্টের অন্তর্ভুক্ত নয় কোনটি? আচ্ছা, প্রথমে আমাদের বিওপিটা একটু জানতে হবে, তা নাহলে আর উত্তর দিয়ে কী লাভ বলো? জাস্ট একটা উত্তর দিয়ে দিলেই তো হয়ে গেল। বিওপি মানে কি? বিওপি মানে হচ্ছে ব্যালেন্স অফ অ্যাকাউন্ট, ঠিক আছে? ব্যালেন্স অফ পেমেন্ট, সরি, ব্যালেন্স অফ পেমেন্ট। এই ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আমাদের কয়েকটা জিনিস আগে প্রথম মাথায় রাখতে হবে। দুটো টার্ম, একটা হচ্ছে রেসিডেন্ট অফ ইন্ডিয়া, একটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কি বললাম? একটা হচ্ছে রেসিডেন্ট অফ ইন্ডিয়াই বলছি, যেহেতু ইন্ডিয়ার বিওপি নিয়ে আলোচনা করব। আর একটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে কি? মানে এই আমাদের ভারতের মধ্যে, ভারতের যে মধ্যে এবং যে বিদেশের সমস্ত বিদেশ, এই দুটোর মধ্যে যে ব্যবসা হয় বা যে লেনদেন হয়, ব্যবসাটা ঠিক ভালো কথা নয়, যে লেনদেন হয়, এই লেনদেনের এক বছরের হিসাবকে বিওপি বলে। আরও পাতি কথায় আমি কি বলবো, ধরো তোমার একটা দোকান আছে, সেই দোকানে এক বছরে যা লেনদেন হয়েছে সেটাই হচ্ছে বিওপি। পুরো ভারতবর্ষ, তোমরা ভারতবর্ষকে তোমরা এই মানে একটা পুরো এটা প্রচুর ব্যবসা হয়, ঠিক আছে? মানে ব্যবসা হচ্ছে, তোমাকে বিদেশ থেকে লোককে টাকা পাঠাচ্ছে, মানে পুরো টাকার যে লেনদেনটা, সেটাই বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে? এবার এই বিওপির মধ্যে দুটো ভাগ আছে, একটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, আর একটাকে বলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি পড়ে? কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে ভিজিবল গুডস। ভিজিবল গুডস মানে এই যে পুরো মালপত্র যে ট্রানজাকশন হয়, চায়না থেকে যে মালগুলো ভারতবর্ষে আসছে, ভারত যে জিনিসগুলো রপ্তানি করছে, চায়না থেকে যখন আসছে আমরা কী করছি? টাকা চায়নাকে দিচ্ছি। আবার মানে কিছু মাল যখন আমরা বিদেশে পাঠাচ্ছি, সেই মালটা কী হচ্ছে? সেই মালটার টাকা তারা আমাকে দিচ্ছে। সুতরাং এগুলো ভিজিবল গুডস। কিছু কিছু আছে ইনভিজিবল গুডস। ইনভিজিবল গুডস, এই ইনভিজিবল গুডস কারা? ধরো হচ্ছে যে সমস্ত সার্ভিস আছে, কেউ আইটি কোম্পানিতে কাজ করছে, বিদেশি আইটি কোম্পানিতে কাজ করছে, এগুলো সব ইনভিজিবল। আর একটা হয় সেটা হচ্ছে এই রেমিটেন্স, ঠিক আছে? আর একটা হয় সেটা হচ্ছে এই রেমিটেন্স, যেটাকে ট্রান্সফার বলা হয়, ঠিক আছে? কেউ ধরো কোনো ধরো আমি কথা বললাম যে এখন তো আমেরিকার নামও নেওয়া যাবে না, ধরো রাশিয়ার নামটাই নিই, আমাদের চিরকাল যে বন্ধু ছিল। ধরো রাশিয়া আমাদের কিছু গিফট করলো, ঠিক আছে, কিছু গ্র্যান্ড করলো, এগুলো সব কী হচ্ছে? এগুলো সব হচ্ছে ট্রান্সফার। তারপর রিমিটেন্স মানে কি? রিমিটেন্স মানে হচ্ছে ধরো তোমাদের, এগুলোও কিন্তু জানতে হয় এই টার্মগুলো। রিমিটেন্স মানে হচ্ছে ধরো তোমার আমাদের দেশের লোকরা ধরো মানে বিদেশে কাজ করছে, অনেকে আমেরিকায় কাজ করছে, বা ধরো কেউ হচ্ছে আমাদের এই মানে মিডল ইস্টে কাজ করছে, তারা তো বাড়িতে টাকা পাঠায়, ওগুলোকে রেমিটেন্স বলা হয়, ঠিক আছে? ওগুলোকে কী বলা হয়? রেমিটেন্স বলা হয়। এই যে ওগুলোকে একমুখী হস্তান্তর বলা হয়, এগুলো হচ্ছে সব কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে এই কারেন্ট অ্যাকাউন্ট, এখানে দেখো এইটাই লিখেছে কারেন্ট অ্যাকাউন্ট। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? তাহলে বিদেশ থেকে যে ইনভেস্টমেন্টগুলো হয়, ঠিক আছে, বিদেশ থেকে যে পুরো ইনভেস্টমেন্টগুলো হয়, ধরো ইনভেস্টমেন্টের মধ্যে আমি কী বলতে পারি? ধরো এই যে এফডিআই, ঠিক আছে, এফপিআই, এগুলো সব তো বিদেশ থেকে তো ইনভেস্টমেন্ট। তো এইবারে দাঁড়াও এক সেকেন্ড, এই এছাড়াও আর কি কি হতে পারে? এই যে তোমার মানে ব্যাংকিং ক্যাপিটাল যেগুলো, সেগুলো হতে পারে কি? সেগুলো হতে পারে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আসে। মোটামুটি একটা ধারণা থাকলেই হয় যে দেখবে এই এফডিআই এগুলো বাদ দিয়ে, বড় বড় ট্রানজ্যাকশান বাদ দিয়ে এই টাইপের জিনিসগুলো সব কারেন্ট অ্যাকাউন্টে আসে। এইটুকু ধারণা থাকলেই কিন্তু এখানে উত্তরটা করা যাবে। দেখো এখানে কি বলছে এবারে প্রশ্ন বলছে আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্য রক্ষার জন্য ব্যালেন্স অফ পেমেন্টস এর কারেন্ট অ্যাকাউন্টের অন্তর্ভুক্ত নয় কোনটি? কারেন্ট অ্যাকাউন্ট কোনগুলো নয়? দেখো, দৃশ্যমান মানে ভিজিবল, এটা তো কারেন্ট অ্যাকাউন্ট। অদৃশ্যমানও মানে কি? সার্ভিস, যেটা আমি বললাম কারেন্ট অ্যাকাউন্ট। একমুখী দেখো রেমিটেন্স, সেটাও বলেছি কারেন্ট অ্যাকাউন্ট। এফডিআইটা দেখো শুধুমাত্র ক্যাপিটালে। জাস্ট এইটুকু জানলে কিন্তু এই উত্তরটা করা যায়। এই ছকটা একটু জেনে নিতে হবে বিওপির। নেক্সট কি? নেক্সট হচ্ছে ভারতের হচ্ছে কি এই M1, এই কনসেপ্ট জানতে হবে। ভারতের টাকার যোগান পরিমাপের ক্ষেত্রে M1 বা হচ্ছে সংকীর্ণ মুদ্রা, যেটাকে ন্যারো মানে মানি বলা হয়, এর উপাদান কোনটি? দেখো, আমি M1, M2, M3, M4 আছে, ঠিক আছে? ধরো M1 কি এটা বোঝানোর জন্য, ধরো এই হচ্ছে তুমি, মানে তুমি না, এটা হচ্ছে আমার দেশের মানুষ, ঠিক আছে?
এটা হচ্ছে দেশের যত মানুষ আছে এই, ঠিক আছে। এই দেশের পুরো দেশের মানুষের কাছে যত টাকা আছে, সমস্ত দেশের মানুষের কাছে যা যা টাকা আছে সেই টাকা প্লাস ধরো ব্যাংক, শুধু ব্যাংক বললে হবে না, আবার ব্যাংকের মধ্যে দুটো হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে টাইম ডিপোজিট, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট বলি। এই ডিমান্ড ডিপোজিটের মধ্যে আবার কি আছে, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে মানুষ প্লাস ব্যাংকের যেই শুধু ডিমান্ড ডিপোজিট যেটা সেইটা প্লাস আরবিআইতে যা আছে সেই সব টাকাটা যদি আমি মেশাই কি হবে, M1 টাকা হবে, ঠিক আছে। তাহলে এখানে খোঁজো কি বলছে, জনগণের কাছে থাকা মুদ্রা, ঠিক আছে, ব্যাংকের ডিমান্ড ডিপোজিট, ঠিক আছে, প্লাস আরবিআইয়ের কাছে আছে, মানে এটাই M1, এটাই হলো কি তাহলে M1। আমি কি বললাম, মানুষের কাছে যা আছে, ডিমান্ড ডিপোজিটে যা আছে, আরবিআইয়ের কাছে যা আছে সেটা হচ্ছে মানে হচ্ছে M1, ঠিক আছে, যেটাকে আমরা সংকীর্ণ মানি বলি, ঠিক আছে, ন্যারো মানি। নেক্সট M2টা জানি চলো। M2 মানে কি, M2 মানে সেম, মানুষের কাছে যা টাকা আছে প্লাস ডিমান্ড ডিপোজিটে যা আছে প্লাস আরবিআইতে যা আছে প্লাস পোস্ট অফিসে যত সেভিং অ্যাকাউন্ট আছে সেই টাকা মেলালে হয়ে যায় M2। M3 আবার ইন্টারেস্টিং, এইটা যেমন সংকীর্ণ M1টা, M3টাকে আবার ব্রড মানি বলা হয়, ব্রড মানি। এখানে কি, এখানে মানুষের কাছে যা টাকা আছে প্লাস ডিমান্ড ডিপোজিট যা আছে এবং ফিক্সড ডিপোজিট যেটাকে টাইম ডিপোজিট আমি বলছি প্লাস আরবিআই, এটা হচ্ছে M3। আর M4 কোনটা, M4 মানে সব, অল, ঠিক আছে, মানুষের কাছে যা টাকা আছে, ডিমান্ড ডিপোজিটে যা আছে, তোমার ফিক্সড ডিপোজিটে যা আছে, আরবিআইয়ের কাছে যা আছে, ব্যাংকের যত টাকা আছে সব মেলালে যেটা হয়ে যায়, সব মেলালে যেটা হয় সেটা হয়ে যাচ্ছে M4। তাহলে এই M1, M2, M3, M4 এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের সময় এলপিজি মডেলে দেশের অর্থমন্ত্রী কে ছিল ওই সময়। দেখো আমাদের এই সময় না, এই 1991 সালে এই টাইমে, ঠিক এই আমি যে টাইমে ক্লাস নিচ্ছি জুন জুলাই, এই রকম টাইমে দেশের একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। আমাদের তেল কেনার টাকা আর সপ্তাহখানেকের মতো ছিল, বুঝতে পারলে, বেশি দিনের টাকা ছিল না, আমরা প্রত্যেক দিন পেমেন্ট করতে হয় কিছু কিছু জিনিসের, তেল কেনার, মানে এতটাই আমাদের ফরেন কারেন্সি শেষ, ঠিক আছে, দেশে তো একটা ফরেন কারেন্সি রাখতে হয়, ঠিক আছে, সেই মানে জিনিসটা শেষ প্রায়। তখন দুজন মানুষ মাথা লাগিয়েছে আমাদের দেশে, কি, একজন মানুষ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা ছিলেন নরসিংহ রাও ওই সময়, আর ওই সময় আমাদের দেশের অর্থমন্ত্রী, যেটা তোমাদের এই প্রশ্নের উত্তর সেটা কি, সেটা হচ্ছে মনমোহন সিং, ঠিক আছে। এই মনমোহন সিং আর নরসিংহ রাও এরা বাঁচিয়ে দিয়েছিল ওই সময় দুজনে মিলে। কি করেছিলেন দুজনে, মনমোহন সিং আমাদের মধ্যে এখন আর নেই, তাই না, কিছুদিন আগেই উনি মারা গেলেন, তাও বছর 2 মনে হয়ে গেল কিংবা আরও বেশি। তো যাই হোক, মনমোহন সিং মানে কী করেছিলেন ওই সময়, উনি এলপিজি মডেল এনেছিলেন। এল মানে হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, ঠিক আছে। প্রথমে আসি লিবারাইজেশন, ঠিক আছে। লিবারাইজেশনে উনি কী বলেছিলেন, আগে না আমাদের দেশে যেটা ছিল সেটা হচ্ছে লাইসেন্স রাজ বলা হতো, লাইসেন্স রাজ মানে সব কিছুতে লাইসেন্স লাগতো, সমস্ত কিছুতে, তুমি ব্যবসা করবে লাইসেন্স লাগবে, ব্যবসা একটু বাড়ছে সরকারের কাছ থেকে আবার লাইসেন্সটা লাগবে, সমস্ত কিছুতে লাইসেন্স। আমার না সেই বাড়িতে মানে আমি দেখেছি, আমার মানে মামার বাড়ি ওখানে দাদুর কাছে রেডিও ছিল, তারও লাইসেন্স ছিল, রেডিওর লাইসেন্স লাগতো, বুঝতে পারছো, সে লাইসেন্স সে এখনও আছে, ঠিক আছে, কোনো একদিন দেখাবো যদি পাই, ঠিক আছে, আছে তবে যাই হোক সে লাইসেন্স। এইবারে কী হলো, এই যে কী করে লিবারাইজেশন করে দিল, লাইসেন্স রাজটা তুলে দিল, যে ব্যবসা করো, কারণ দেশের অবস্থা খারাপ ভাই, যে যা পাচ্ছিস ব্যবসা কর, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এবং কি করলো, কিছু কিছু জিনিস যেমন বারুদ, তাই না, যেমন বারুদ, মদ, এই টাইপের জিনিসে শুধু লাইসেন্স লাগে, বাকি জিনিসে লাইসেন্স লাগে না। ওই জন্য দেখবে বেআইনি মদের দোকান বলে। ব্যাপারটা হচ্ছে মদ কি ও নর্মালভাবে তৈরি করছে, যেখানে ধরো আমাদের ওই এফএল শপগুলো যেগুলো আছে, যেখানে ধরো মদ বিক্রি হয়, ওরা লাইসেন্স নিয়ে বিক্রি করছে, তাই জন্য ওটা আইনি। এবার ওখান থেকেই মদ তুমি কিনে নিয়ে তোমার বাড়ির দোকান খুলে বেচতে পারো না, ওটা বেআইনি হয়ে যাবে, তার কারণ ওখানে লাইসেন্স লাগে। আগে কিন্তু এরকম বিভিন্ন জিনিসেই লাইসেন্স লাগতো। বারুদ তুমি এরকমভাবে তৈরি করতে পারো না। এবার তুমি ধরো সরকারকে বলছো যে আমাকে তুমি বারণ করছো, আর তুমি এদিকে অ্যাটম বোম বানাচ্ছ, তুমি বলতে যাবে ধরে কাঞ্চাপাটি দিয়ে দেবে, যে ওটার জন্য লাইসেন্স লাগে, সরকার নিজস্ব এতে করছে। এরকম কিছু কিছু জিনিস 4-5-6টা জিনিস এরকম লাইসেন্স রেখে দিয়েছে, তা এই জিনিসটাকে বলছে লিবারাইজেশন, বাকি সব জিনিস ছেড়ে দিয়েছে, যাও যে যার মতো ব্যবসা করো। তারপরে আছে প্রাইভেটাইজেশন, ঠিক আছে।
দু নম্বরে কী আছে, 2 নম্বর হচ্ছে প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশনে কি, প্রাইভেটাইজেশনে ধরো আমাদের সরকার বুঝে গেছে যে সরকারের পক্ষে সমস্ত কিছু চালানো, সমস্ত কিছু সংস্থা চালানো সম্ভব নয়, কিছু কিছু প্রাইভেট জিনিসের উপরে ওদের কাছেও ছেড়ে দিল। মানে কি, মানে ধরো রেলের কাজ হচ্ছে কথার কথা, এবার ধরো রেলের একটা টেন্ডার বাইরে দিয়ে দিল, আগে পুরো গভর্নমেন্টকে করতে হতো, রেলের একটা টেন্ডার বাইরে দিয়ে দিল যে হ্যাঁ থার্ড পার্টি ধরে করে দিল যে তোমরা কাজটা করে দিও, এটা প্রাইভেট কোম্পানি কাজ করে দিল, এটাকে প্রাইভেটাইজেশন বলে। এটা তো শুধু আমি রেল বলে এক্সাম্পল দিলাম না, বিভিন্ন জায়গায় প্রাইভেট ব্যাংক গজিয়ে উঠলো, ঠিক আছে, এইটা হয়ে গেল। আর নেক্সট কি, নেক্সট হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি, গ্লোবালাইজেশন মানে হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত কোম্পানিকে ডাকা, যে ভারতবর্ষে এসো, এখানে ব্যবসা করো, অসুবিধা নেই, ঠিক আছে। আমাদের এখানে এবার তখন একটা ব্যাপার ছিল, আমাদের এখানে কোম্পানির সাথে মিলে ব্যবসা করতে হতো। আমাদের এখানে বাইক ছিল হিরো, ঠিক আছে, আমাদের এখানে বাইক ছিল হিরো, তার সাথে জাপানের কোম্পানি চলে এলো হোন্ডা, হয়ে গেল হিরো হোন্ডা, ঠিক আছে, একসাথে বাইক। আমাদের এখানে কোম্পানি ছিল মারুতি, আর ওদিকে জাপানের কোম্পানি চলে এলো সুজুকি, মারুতি সুজুকি, বুঝতে পারলে, এইভাবে গ্লোবালাইজেশন হয়ে গেল, ঠিক আছে। সারা বিশ্বের ব্যবসা আমাদের এখানে শুরু করলো। এবার এলো, এসে কী হলো, ফরেন কারেন্সি ভরে গেল, আমাদের যে মন্দাটা ছিল ফরেন কারেন্সি, সেটা নিয়ে আমাদের সমস্যাই নেই, ঠিক আছে। এই জিনিসটা কে করেছিলেন, এই জিনিসটা করেছিলেন ওই সময় অর্থমন্ত্রী ছিলেন কিন্তু ডক্টর মনমোহন সিং। তো এইটাই হচ্ছে এলপিজি মডেল 1991 সালে, একটু মাথায় রাখবে জিনিসগুলো, কি খুব একটা কঠিন না। বলছে ভারতের মিউচুয়াল ফান্ড এবং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নিয়ন্ত্রণ করে, বলছে আইনি দায়িত্ব কার উপরে আছে। এই যে মিউচুয়াল ফান্ড, পোর্টফোলিও, শেয়ার মার্কেট, এই সমস্ত কিছু জিনিসের আইনি কার কাছে আছে, সমস্ত কিছু আছে কিন্তু সেবির কাছে, আমাদের যেটাকে আমরা কি বলি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে আরবিআই আছে, সরি আইআরডিএআই, আচ্ছা আইআরডিএআই নিয়ে আমি একটু পরে আসছি, ঠিক আছে, ওটা নিয়ে একটা কোশ্চেন আছে। 18 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংক, বলছে এখানে কি, প্রথম কথা আমি বলে দিই, এই যে আরআরবি যেটাকে বলা হয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নয় কিন্তু, এটা রিজনাল রুরাল ব্যাংক। এই রিজনাল রুরাল ব্যাংক এটা এস্টাবলিশ হয়েছিল কত সালে, এটা আগে বলে দিই। এটা এস্টাবলিশ হয়েছিল 2 অক্টোবর 1975, তাই না, গান্ধীবাদ যে 2 অক্টোবর সেই দিনই, ঠিক আছে। রুরাল ব্যাপারে দেখবে গান্ধীজির জন্মদিনটাকে একটুখানি প্রাধান্য দেওয়া হয়, একটু খেয়াল করবে এই জিনিসটা। তো মানে গান্ধীজি সবসময় কী চাইতো বলো তো, রুরাল ডেভেলপমেন্ট। এই যে মানে আমার বিশ্বাস, গান্ধীজি যদি বেঁচে থাকতেন না, সরকারি মানে আমাদের সংবিধান লেখার সময়, তাহলে এই যে পঞ্চায়েতি রাজ যে মানে ব্যাপারটা, সেটা আর্টিকেল 40-তে থাকতো না, ডিপিএসপির মধ্যে রাখতো না, উনি ফান্ডামেন্টাল রাইটে আনতেন, ঠিক আছে। গান্ধীজি সর্বদা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের জন্য, এই যে পঞ্চায়েত যেহেতু মানে কি বলে হয়, মানে সেলফ গভর্নমেন্ট, তাই না, এই গান্ধীজিগুলোকে সাপোর্ট করতো। তাই জন্য দেখবে এই যে আমাদের দেশের যে প্রথম যে হচ্ছে তুমি পঞ্চায়েতি ব্যবস্থা, যেটা অন্ধ্রপ্রদেশের নাগরে হয়েছিল, সেটাও দেখবে কত তারিখ দেখবে, 2 অক্টোবরই দেখবে, ঠিক আছে। আর এই যে রিজনাল রুরাল ব্যাংক, এখানেও দেখবে 2 অক্টোবর। এগুলো অ্যাকচুয়ালি গান্ধীজির মানে মানে গান্ধীজির যেহেতু এই থটগুলো ছিল, গান্ধীবাদী থট যেগুলো বলা হয়, তাই জন্যই কিন্তু এইগুলো সব দেখবে 2 অক্টোবর চালু। তুমি আরেকটা জিনিস খেয়াল করবে, 31 অক্টোবর, যেটাকে আমরা একতা দিবস বলি, তাই না, ইউনিটি ডে বলি, ওই দেখবে লাদাখ আর যখন জম্মু কাশ্মীর যখন কেন্দ্রশাসিত অঞ্চলে ট্রান্সফার করা হয়, তখন দেখবে 31 অক্টোবরই করা হয়। কেন? তার কারণ এই দিন বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বল্লভভাই প্যাটেল আমাদের দেশটাকে পুরো জুড়ে ছিল, তাই না, 562টা হচ্ছে প্রিন্সলি স্টেট ছিল, সেখান থেকে জুড়ে একটা গোটা দেশ বানিয়েছে। তাই জন্যই দেখবে ওনার যে স্ট্যাচুটা আছে, সেই স্ট্যাচুটার নামও দেখবে স্ট্যাচু অফ ইউনিটি, একতা, বুঝতে পারলে। তো এই জিনিসগুলো কিন্তু কাজ করে, দেখবে ওই যখনই দেখবে কোনো রাজ্য ভাঙাভাঙির ব্যাপার হয় বা জোড়ার ব্যাপার হয়, বা দেশের কোনো মানে একটা এর ব্যাপার হয়, ঠিক আছে, সেই সময় দেখবে এই 31 অক্টোবরটাকেই সিলেক্ট করা হয় যদি আশেপাশে থাকে, তার কারণ এগুলো তাকে সম্মান দেওয়া, তাই না। ঠিক তেমনভাবে এই রিজনাল রুরাল ব্যাংক, এটা হচ্ছে গান্ধীজিকেই মানে করা, সম্মান দেওয়া, বুঝতে পারলে। তো এটা হচ্ছে পিভি নরসিমা বলছি, সরি, এম এন নরসিমা, এনার সুপারিশে এটা হয়েছিল। আর কি, আর হচ্ছে এই যে এই ব্যাংক, এটা কে, মানে সেন্ট্রাল, স্টেট এবং হচ্ছে তোমার যে করসপন্ডিং ব্যাংক, সেই ব্যাংকের ভাগিদার থাকে। সেন্ট্রাল নিজের দায়িত্বে 50% নিয়ে নেয়, ব্যাংক কত নিয়ে নেয়, ব্যাংক 35% নিয়ে নেয়, আর যে স্টেটে হচ্ছে সেই স্টেটের 15% ভাগিদারিত্ব থাকে। তো এখানে এইটাই কোশ্চেন করেছে যে শেয়ার রেশিও কোনটা, কার প্রথমে কি বলেছে, কেন্দ্রীয় সরকার। চলো, কেন্দ্রীয় সরকার তো 50%, মানে প্রথমে 50% আছে এইটা, ঠিক আছে। তারপরে কি বলেছে, রাজ্য সরকার মানে কি আছে 15%, মানে এই 15%, আর ব্যাংকের হচ্ছে 35%, মানে অপশান এ হচ্ছে উত্তর। তাই লরেঞ্জ কার্ভ, এটা আমার ফেভারিট। লরেঞ্জ কার্ভ কি, অর্থনীতির কোন বিষয়ের গ্রাফ বা চিত্রের মাধ্যমে প্রকাশ করে। লরেঞ্জ কার্ভ
সরি, এইটা ধরো এইটা এক্স অ্যাক্সিস আর উপরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আমি কার্ভটাকে এঁকে নিই, তারপরে আমি বলছি, ঠিক আছে। ওহো, একটু ওয়েট করো। লরেঞ্জ কার্ভের এই অ্যাক্সিসটাকে বলা হয় পিপল, আর এইটাকে বলা হয় ইনকাম, মানে যেটাকে আমরা আয় বলতে পারি। আর এইটাকে বলা হয় লাইন অফ ইকুয়ালিটি। মানে কি? মানে বলছে এইটা হচ্ছে মানুষ, ধরে নাও ভারতবর্ষের মানুষের কথা বলা হচ্ছে, আর এইটা ধরো হচ্ছে উপরেরটা হচ্ছে মানুষের মানে আয়। যখন এইটা যাবে মানে কি, এইটা হচ্ছে মানে লাইন অফ ইকুয়ালিটি, মানে কি, মানে আয় এবং মানুষ এটা সমবন্টন হয়ে আছে, ঠিক আছে। সমবন্টন, যেটাকে আমরা ভালো ভাষায় কি বলি, মানে ন্যায়সঙ্গত বন্টন, যেটা অমর্ত্য সেন যেটার উপরে বলেছিলেন, তাই না, বলে উনি নোবেলও পেয়েছিলেন। তো যাই হোক, তো এই যে আমাদের যে মানে যে ওয়েল ডিস্ট্রিবিউশন, মানে টাকার যে ওয়েল ডিস্ট্রিবিউশন, সেটা যখন হবে, ধরো একটা দেশ আছে যেখানে টাকা খুব সুন্দরভাবে মানুষের মধ্যে বণ্টিত আছে, মানে দেশে কেউ বড় লোক নয়, কেউ গরিব লোক নয়, মানে সবাই একটা ইকুয়ালি সবাই বড় লোক। আমাদের দেশ যদি ওরকম হয়, তুমি ভাবো, আম্বানিও থাকবে না, রাস্তার ভিখারিও থাকবে না, সবাই মোটামুটি একটা মিডল ক্লাস, সবাই একটা ভালো লাইন অফ ইকুয়ালিটির মধ্যে থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই রেখাটা। এই রেখা থেকে যত নিচে আসবে তত হচ্ছে সেটা কমবে, ঠিক আছে। যত আনইকুয়াল ব্যালেন্স, মানে আনইকুয়াল তোমার হচ্ছে ইনকাম হয়ে যাবে মানুষের মধ্যে, আর যত এইটা আরও বেশি। তো এইটা তাহলে কিসের মানুষের আয় এবং মানুষ এই নিয়ে গঠিত, এটাকেই লরেঞ্জ কার্ভ বলে। তাহলে এখানে দেখো, প্রথমে হচ্ছে মুদ্রাস্ফীতি, বেকারত্ব না, ভুল কথা। করের হার না, এটাও হচ্ছে না। আয় ও সম্পদের বন্টন, এইটা হবে। তো এইটা হচ্ছে লরেঞ্জ কার্ভ, ঠিক আছে। নেক্সট কি বলছে, ভারতের বড় শিল্প কারখানাগুলি উৎপাদন মানে পরিমাপ সূচক এর বেস ইয়ার কোনটা। বেস ইয়ার নিয়ে অলরেডি আমি বলে দিয়েছি, তোমরা সবাই এটা আমাকে অপশানে জানাবে, ঠিক আছে, কোনটাকে বেস ইয়ার ধরা হয়েছে। এবং আমি বলছি যে কারেন্ট ডাটা দিয়ে বলবে এটার উত্তর, ঠিক আছে। এটা না পারলে সার্চ করবে, কিন্তু বেস ইয়ারটা জানাবে আমাকে সবাই। নেক্সট, ওগুলো কী বলতো, ওগুলো বোঝার কিছু নয়, ওগুলো জাস্ট ইনফরমেশান, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হয়, আর কিছু কিছু জিনিস আছে জাস্ট তুমি জানলে, ডাটা জানলে তোমার খেলা শেষ, সুতরাং ডাটাটা আমাকে জানাবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন বলছে, যখন সরকার তার বাজেট ঘাটতি মেটানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ঋণ নেয় বা নোট ছাপে, সেই অর্থায়নকে কী বলা হয়। দেখো, এটাকে বলা হয় ডিফিসিট ফিন্যান্সিং, ঠিক আছে। এটার উত্তর সোজা কথা, ডিফিসিট ফিন্যান্সিং। বাংলায় এগুলো খুব একটা জানার দরকার নেই, তার কারণ হচ্ছে এগুলো বাংলায় একটা নাম তো দিয়ে দেয়, মানে ঘাটতি, মানে ফিনান্সিয়াল ঘাটতি বলা হয় বাংলায়, ঠিক আছে, মানে আর্থিক ঘাটতি। কিন্তু ইংরাজি টার্মটা দেখবে তুমি, কোশ্চেন বাংলাতে দেখলেও তো ব্র্যাকেটে দেখবে এগুলো ইংরাজিতে লেখা থাকে। তো যাই হোক, তো ডিফিসিট ফিন্যান্সিং বলা যেতে পারে। আর কি, দেখো, গভর্নমেন্ট যখন দেখে যে গভর্নমেন্ট ধরো কখনো এরকমভাবে দেখলো যে প্রচুর ব্যয় প্রচুর হয়ে যাচ্ছে, মানে প্রচুর বেশি বেড়ে যাচ্ছে আয়ের থেকে, তখন গভর্নমেন্ট কী করবে, টাকা তো নেই, তখন গভর্নমেন্ট মাঝে মধ্যে কী করতে পারে, গভর্নমেন্ট আরবিআইকে বলতে পারে যে তুমি হেলিকপ্টার মানি দাও। হেলিকপ্টার মানি মানে নোট ছাপাও, ঠিক আছে। কিংবা হয়তো গভর্নমেন্ট নোট, দেখো, নোট ছাপানোটা আলটিমেট, ওটা শেষ। তার আগে গভর্নমেন্ট কী করে, গভর্নমেন্ট আরবিআইয়ের কাছ থেকে সিকিউরিটি জমা দেয়। সিকিউরিটি জমা দিয়ে কী করে, সিকিউরিটি জমা দিয়ে হচ্ছে আরবিআইয়ের কাছ থেকে টাকা নেয়। এবার ধরো সেই সবও নেই, যেমন ভেনেজুয়েলার একবার হয়েছিল, তারপর জিম্বাবুয়ের একবার হয়েছিল, ঠিক আছে। কী হচ্ছে, হেলিকপ্টার মানি, যেটা টাকা ছাপাতে শুরু করেছে। এবার ওই টাকা ছাপালে ওরকম হবে, ওখানে দেশে দেখবে, ইউটিউবে সার্চ করবে, এক ট্রলি টাকা নিয়ে যাচ্ছে দুটো ডিম কেনার জন্য, ঠিক আছে। হ্যাঁ, আবার আমাদের দেশে এখন ডিমের খুব, আমাদের রাজ্যে ডিম নিয়ে এখন খুব গণ্ডগোল হচ্ছে, ঠিক আছে, ডিমের দাম বেড়ে যাচ্ছে। তো যাই হোক, তো এক ট্রলি টাকা লাগবে, সুতরাং ওগুলো হচ্ছে, এগুলো কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, ঠিক আছে। এটা হচ্ছে ডিফিসিট ফিন্যান্সিং বলা হয়, যখন সরকার আর কি টাকা ছাপাতে বাধ্য হয়, ঠিক আছে। ওই সব হচ্ছে মানে তখন ভাবতে হবে দেশটা আস্তে আস্তে 12টা বাজছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে জীবন বিমা ব্যতীত অন্যান্য সাধারণ বিমা, যেমন হচ্ছে গাড়ি হতে পারে, স্বাস্থ্য বিমা হতে পারে, এদেরকে তদারকি করার জন্য কি হচ্ছে, নিযুক্ত সর্বোচ্চ সংস্থা IRDAI, যেটাকে আমরা কি বলতে পারি, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। যেটা কত সালে এস্টাবলিশড হয়েছিল, 1999 সালে। প্রথমের হেডকোয়ার্টার দিল্লিতে ছিল, কিন্তু বর্তমানে ট্রান্সফার করে কোথায় নিয়ে চলে যাওয়া হয়েছে, হায়দ্রাবাদে নিয়ে চলে যাওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবে। নেক্সট, ফিলিপস রেখা অর্থনীতির কোন দুটি চলকের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, ফিলিপস রেখাটাও ছবিটা আঁকি আগে, এইটা হচ্ছে ফিলিপস রেখা,
ঠিক আছে, একদিকে ফিলিপস রেখার কী থাকবে, একদিকে থাকবে বেকারত্ব, আর একদিকে থাকবে কি, একদিকে থাকবে মুদ্রাস্ফীতি বা যেটাকে আমরা ইনফ্লেশন বলি। ঠিক আছে, দেখো ফিলিপস রেখা কি বলছে, বলছে যদি এই পজিশান থাকে, এই পজিশান থাকে, ধরো এটা এ এটা বি, ধরো এই পজিশানে তুমি আসো, মানে কি, মানে বেকারত্ব বেড়েছে কিন্তু ইনফ্লেশন কম আছে। আবার এই পজিশানে আছো মানে কি, এই পজিশানে আছো মানে তোমার ইনফ্লেশন বেড়ে আছে, অনেকটা ইনফ্লেশন উঁচুতে আছে কিন্তু বেকারত্ব কম আছে। এই যে জিনিসটা, এটা এই যে পরস্পর বিপরীতমুখী, এটা হচ্ছে ফিলিপস কার্ভ থেকে পাওয়া যায়। তাহলে কী কী, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি আর বেকারত্ব দুজনের মধ্যে কাজ। দেখো অপশানে কে কী আছে, এইটা আছে মুদ্রাস্ফীতি বেকারত্ব, মানে ফিলিপস কার্ভ মানে এইটার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, ভারতের আমদানি রপ্তানির বাণিজ্য অর্থায়নের জন্য সর্বোচ্চ ব্যাংক কোনটা, এক্সিম ব্যাংক। ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক বলা হয় এক্সিম ব্যাংককে। ঠিক আছে, মানে এর প্রতিষ্ঠা কত, 82-তে। এই একই বছরে মনে রাখবে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল, আমি আগেও বলেছিলাম নাবার্ড, তাই না, এই একই বছরে প্রতিষ্ঠা হয়েছিল। আর এখানে কি আছে, আর এখানে আছে 1975 সালে কি প্রতিষ্ঠা হয়েছিল, আরআরবি রিজনাল রুরাল ব্যাংক হচ্ছে 1975 সালে। এখানে 1988 সালেও আছে, সেবি প্রতিষ্ঠা হয়েছিল, যদিও কাজ শুরু করেছিল 1992 সালে। লাস্ট প্রশ্ন সেটা কি, সেটা হচ্ছে এমএসপি দিয়ে। ঠিক আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটাকে কি বলা হয়, কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য। ঠিক আছে, সেটা কিছু ঘোষণা করার জন্য ভারত সরকারের চূড়ান্ত অনুমোদন ও সুপারিশ করে কোন সংস্থা। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে নীতি আয়োগ। নীতি আয়োগ কী হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এ আমাদের সেই প্ল্যানিংগুলো করে টরে, এ আর যাই হোক ওই এমএসপি টেমএসপি এই সমস্ত কিছু করে না। নেক্সট কী আছে, এফসিআই। এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা 1965 সালে চালু হয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই কাজটা নয়, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারেরও এই কাজটা নয়। তাহলে কে পড়ে আছে, সিএসিপি মানে কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। এইবার তোমাদের আমি যে জিনিসটা বলি, কিছু বছর আগে কিষাণ আন্দোলন হয়েছিল মনে আছে, যেটা 3টে আইন আনা হয়েছিল, যেটাকে পাঞ্জাবের কৃষকরা বলেছিল এটা কালা আইন, মানে কালা কানুন, তাই না, এইটার উপরেই হয়েছিল। মানে কি, মানে এই যে একটা, তোমরা তো ওই সময় একটা কথা শুনেছিলে মান্ডি, যেটাকে আমরা বলি সবজি মান্ডি, তাই না, মান্ডি ব্যবস্থা। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরো এই শীতকালে প্রচুর আলু চাষ হয়। ঠিক আছে, যাদের বাড়ি বারাসাত লাইনে তারা ভালো করে জানবে, কিংবা বাঁকুড়া, তাই না, সেখানে প্রচুর আলু চাষ হয়। এবার আলু মানুষ কত খাবে শীতকালে, সবাই চাষির বাড়িতে তো মানে ভর্তি, তো আলু ভর্তি। তো চাষি তখন কি করতে বাধ্য, চাষি তখন এবার কী হয়, চাষি তখন কী করছে, চাষি তখন সেই আলুগুলো মানে মার্কেটে 2 টাকায় বিক্রি হচ্ছে, 1 টাকায় বিক্রি হচ্ছে, যা তা অবস্থা। চাষির এবার কি, চাষি অত যে কষ্ট করে চাষ করলো, চাষি নিজের টাকাই পাবে না। চাষি দরিদ্র মানুষ হয়, ছোট ছোট চাষির কথা বলছি। এবার চাষি কি করবে ওই সময়, ধরো একজন মানে মাঝখানে কিছু দালাল ডুবে যায়, যাদেরকে ফোড়ে বলা হয়। ঠিক আছে, তারা কি করতো, তারা বড় বড় কোল্ড স্টোরেজ ভাড়া করে নিয়েছে। মানে ধরে নাও কোল্ড স্টোরেজ মানে বড় ফ্রিজ ধরে নাও, যেখানে আলু রাখলে আলু সারা বছর পচবে না। ও কি করছে, ও চাষির কাছ থেকে যত কম দামে কিনবে তত লাভ। ঠিক আছে, ও তো মাঝখানে ব্যবসা করতে এসছে না। ও কী করতো, চাষিকে বলতো আচ্ছা ঠিক আছে এক কাজ কর, তুই 3 টাকায় দিয়ে দে আমাকে। তখন চাষি দেখছে, বলছে বাবু, চাষি তখন হাত জোর করবে, বাবু আমি এত টাকা দিলে আমি পারবো না, আর একটু টাকা বাড়ান, আচ্ছা চল 4 টাকায় দিয়ে দে। চাষি বাধ্য। ও কী করলো, কোল্ড স্টোরেজের টাকা মানে পুরোটা চেপে গেল। এইবার বর্ষাকাল, এই সময় চাষ, এখন তো আর আলু চাষ হবে না, বা ধরো অন্যান্য সিজন আলু চাষ বাদ দিয়ে, ওই সময় তো বাঙালি তো সারা বছর আলুই খাবে। এইবারে ও কোল্ড স্টোরেজ থেকে আস্তে আস্তে ছাড়ছে, 25 টাকা 30 টাকা বিক্রি করছে। কিনলো কত, কথার কথা ধরলাম 4 টাকা। কোল্ড স্টোরেজের প্রতি কিলোতে মানে ধরে নাও ভাড়া আরও 1 টাকা পার কিলোতে, বেচছে কত, 20 টাকা। ধরো আরও এদিক ওদিক করে 10 টাকা, মানে আরও বেশি লাভ হয়। আমি তো একটা জাস্ট তর্কের খাতিরে বললাম। ঠিক আছে, প্রচুর লাভ। যে চাষ করলো সে কিছু পেলো, সে তো মানে তার তো কিছুই হলো না, সে পরের বছর তো চাষই করবে না। কিন্তু যে সে পরের বছর চাষ করলো কি না করলো, ওটা তো আর যে ফোড়ে বা যে দালাল মাঝখানে সে তো দেখবে না। এইবারে এইটা একটা বড় প্রবলেম চাষিদের, এত যে ওই কী বলবো, চাষিদের যে মানে হনন আর কি, আত্মহনন, এই সমস্ত কারণ কি, এই সমস্ত কারণ হচ্ছে এইগুলোই, যে সে হয়তো ধার নিয়ে চাষ করেছে কিন্তু সেটা আর মেটাতে পারছে না। তো এই সমস্ত প্রবলেম দেখে গভর্নমেন্ট কী করলো, সিএসিপিটাকে তৈরি করলো। মানে কি, কমিশন তৈরি করলো, যারা হচ্ছে এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস এইটা সেট করে দেবে।
ওরা একটা মিনিমাম দাম সেট করে দেবে প্রত্যেকটা প্রাইস এরকমভাবে কোনটা মানে আদর্শগত মানে খাদ্য কোন মানে খাদ্যের মধ্যেও বিভিন্ন ভাগ করা, প্রত্যেকটা মানে এর হচ্ছে খাদ্য প্রাইসের হচ্ছে কি দাম ফিক্স করে দেবে যে এর নিচে কেনা যাবে না। এটাকেই বলছে মিনিমাম সাপোর্টটা যেন তারা পায়, ঠিক আছে। চাষিদের কিন্তু এটা একটা চাষিদের জন্য এটা একটা কি বলবো মানে 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 চাষিদের ডেভেলপমেন্টের জন্য এটা একটা খুব ভালো পদক্ষেপ যে আমি ভাই গভর্নমেন্ট মান্ডিতে গিয়ে বেঁচে আসবো, দরকার নেই তুই ফোড়ে তুই 2 টাকা দিবি, আমার দরকার নেই, আমি তোর কাছ তোকে বেচবই না, আমি মান্ডিতে গিয়ে বেঁচে আসবো। গভর্নমেন্ট মান্ডি আছে, তারা ওই দামে কিনবে, তারা ওই মজুত করছে এবং পরে ওখান থেকে ছাড়া হবে। তো এই জিনিসটাকেই তুলে দেওয়া হচ্ছিল, তাতে কি হতো, চাষিদের ক্ষতিই হতো, সত্যিই ক্ষতি হতো। তো এবং অবভিয়াসলি চাষিরা প্রোটেস্ট করেছিল, ওই জন্যই এত প্রোটেস্ট করা হয়েছিল, ঠিক আছে, এই সিএসিপি, ঠিক আছে। তো ওই সময় এইটা নিয়ে খুব আলোড়ন তৈরি হয়েছিল, অনেকে বুঝেছিল অনেকে বোঝেনি, ঠিক আছে। এবার কি বলতো, এগুলো কোনো পলিটিক্যাল সমর্থন বা পলিটিক্যাল মানে সমর্থন নয়, এরকম কোনো ব্যাপার নয়, জিনিসটাকে বুঝতে হবে যে জিনিসটা কী। তো যাই হোক, অত কিছু বলে লাভ নেই। মোটামুটি সিএসিপি যেটা করতো সেটা হচ্ছে এই মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করতে, এখনও করে, কারণ ওটাই আইনটা কিন্তু শেষমেশ আর কি আমাদের এখানে মানে পুরো ভারতবর্ষে প্রচলন হয়নি, বা আরও ভালো ভাষায় বললে চাষিরা হতে দেয়নি। তো যাকে এই ছিল ব্যাপার। ইকোনমি পড়লে খুব ভালো, মানে ইকোনমি অ্যাকচুয়ালি না দেশের অনেক কিছু বোঝা যায়। এই যে ফিসকাল ডিফিসিট নিয়ে আমি এই মুহূর্তে অনেক কিছু ধরো বলতে পারি, মানে বর্তমান সময়ের ভিত্তিতে, ঠিক আছে, কী হচ্ছে না হচ্ছে, এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আমি পরীক্ষা যতদিন ততদিন প্রত্যেক দিন আমি ভিডিও দেবো, ঠিক আছে, এবং আলোচনা করে করে দেবো, ঠিক আছে, এবং যাতে তোমরা কমন পাবে, ঠিক আছে, কমন পাওয়া যায়, কমন পাবে না কেন, অনেক কোশ্চেন কমন আসে, ঠিক আছে। তো আমি শুধুমাত্র ওই জন্য উত্তর দিই না, আমি বাকি জিনিসগুলোও বলতে থাকি, যাতে এখানে এইটা না এসে এই কটার মধ্যেও তো একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ধরো এই যে উত্তর, সেই শুধু উত্তরটা না এসে বাকিগুলো দিয়েও তো প্রশ্ন আসতে পারে, তখন এর এলপিজি মডেলটা আসতে পারে, কত সাল সেটাও আসতে পারে, ওই জন্য দেখবে আমি প্রশ্নতেও অনেক ইনফরমেশান ঢুকিয়ে দিই। তো যাই হোক, তোমরা আমাকে জানিও যে কেমন লেগেছে, এবং যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই। আর লাস্টলি এই M1 M2 M3 M4 এটাও কিন্তু জানবে, অবশ্যই জানবে, খুব ইম্পর্ট্যান্ট।